আমাদের পাশের বাড়িতে একটি খুব সুন্দর আন্টি থাকতেন। তিনি এতই ফর্সা ও হাসি খুশি ছিলেন যে যখনই তাকে দেখতাম আমার মনটা কেমন জানি করত। আন্টির স্বামী দেশের বাইরে থাকতেন, তাই আমার মনে হতো যদি তার সঙ্গে কিছুটা মনের কথা ভাগ করে নিতে পারতাম, কিন্তু আমি জানতাম না যে তিনি আগে থেকেই আমার সাথে কথা বলতে চাইছিল। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আন্টি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমি ঘরে ঢুকে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর আন্টি যখন ঘরে এলেন তখন তিনি হালকা পোশাক পরেছিলেন, যা তাকে অসাধারণ লাগছিল। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, কেন আমাকে ডাকছেন? তিনি কিছু না বলেই আমার পাশে বসলেন। তারপর কিছু না বলেই, বন্ধুরা আজকের গল্পটি অনেকটাই স্পেশাল, তাই সবাই রেডি হয়ে যাও। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমার নাম কুনাল, বয়স 20 বছর, সাধারণ এক যুবক। তবে সাধারণ হলেও আমাদের পাড়ার প্রায় সব মহিলাই যেন আমাকে অন্য চোখে দেখতেন। প্রায় সবাই ছোটখাটো কাজে ডাকার জন্য আমায় খুঁজতেন। আমি যতবারই বাড়ি থেকে বেরোতাম কোথাও না কোথাও থেকে একটি ডাক আসত, কুনাল একটু এদিকে আসো, আমাদের একটু সাহায্য দরকার। আমি এসব কাজে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, যেন এক ধরনের আনন্দ খুঁজে পেতাম। আমাদের পাড়ায় এক আন্টি ছিলেন, যার নাম জানার কখনো চেষ্টা করিনি, শুধু আন্টি বলেই ডাকতাম। তার স্বামী বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতেন, আর আন্টি একাই থাকুত। মাঝে মাঝে পাড়ার লোকেরা তাকে নিয়ে নানা কথা বলত, কিন্তু আমি কখনো সেসব নিয়ে মাথা ঘামাতাম না। একদিন দুপুরে যখন আমি বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তখন আন্টি আমাকে ডেকে তার বাড়িতে নিয়ে গেলেন। তার কাছে যাওয়ার আগে আমার মনে একটু দ্বিধা ছিল, তবে ভাবলাম পাড়ার অন্যান্য মহিলারাও তো আমায় প্রায় কাজে ডাকে, আন্টিও হয়তো কিছু জিনিস আনতে বলবেন। আমি যখন তার দরজার কাছে পৌঁছলাম, তিনি হাসি মুখে বললেন, কুনাল, তুমি কি আমার জন্য কাছের দোকান থেকে একটা ডিভিডি আনতে পারবে? প্রথমে আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম এই যুগে ডিভিডি কেন? তবে বিষয়টি বেশ মজারও লাগলো। মনে হচ্ছিল সবকিছু যেন একটু অন্যরকম ছিল। আমি ধীরে ধীরে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ছিলাম। সন্ধ্যা নামতেই আমি ডিভিডির দোকানের দিকে রওনা হলাম। সেই দোকানটা আমার এক বন্ধুর, তাই মনে হলো হয়তো সে আমাকে একটু সাহায্য করবে। দোকানে পৌঁছে আমি বন্ধুর কাছে ডিভিডি প্লেয়ার চাইলাম। কিছুটা দ্বিধা করার পর সে বলল, ঠিক আছে, তবে একে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আমি তার শর্ত মেনে নিলাম, কারণ আমি চাইনি যে আন্টিকে হতাশ করতে। ডিভিডি প্লেয়ার নিয়ে যখন আন্টির বাড়িতে পৌঁছলাম, তিনি আমাকে দেখে মৃদু হেসে ধন্যবাদ জানালেন। আন্টির চোখে একটি অদ্ভুত ভাব ছিল, যেন তার কথার পেছনে আরও কিছু লুকিয়ে আছে। আমি যখন ডিভিডি প্লেয়ারটি দরজার কাছে দেওয়ার চেষ্টা করলাম, তিনি বললেন, ভেতরে এসে এটি আমাদের এলসিডির সঙ্গে সেট করে দাও, কারণ আমি এই ব্যাপারটা বুঝি না। আমি এসব কাজে দক্ষ ছিলাম, তাই ভেতরে ঢুকে ডিভিডি প্লেয়ারটি ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আন্টির ঘরের পরিবেশ আর তার আচরণ আমাকে এক ধরনের আকর্ষণে জড়িয়ে ফেলেছিল। যখন আমি তার বাড়িতে ঢুকে ডিভিডি প্লেয়ারটি সেট করছিলাম, প্রতিটি মুহূর্তে তার প্রতিক্রিয়া আমার মধ্যে এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। চা খেতে খেতে আমি যখন সিনেমার দিকে তাকালাম, দেখলাম একটি মেয়ে নাচছে। তার নাচ আর সৌন্দর্য আমাকে অবাক করে দিল, যেন সে অন্য কোনো জগতের মেয়ে। চা কখন শেষ হয়ে গেল তা আমি টেরই পেলাম না। ঠিক তখনই আন্টি মৃদু হেসে বললেন, ও আমার মেয়ে, আজ একটু অসুস্থ, তাই ঘুমাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি কখনো আন্টির মেয়ের কথা শুনিনি। যখন প্রথমবার তাকে দেখলাম, তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিল। আমি একটু অজুহাত দেখিয়ে বললাম, আচ্ছা আন্টি, এখন আমি যাই। আন্টি হেসে বললেন, আরে এত তাড়াহুড়ো কেন? চা তো খেলে, এবার একটু বসো। আমি কোনো উত্তর না দিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলাম, কিন্তু বাড়ি ফিরেও আমার মন পুরোপুরি সেই মেয়েটির ভাবনায় ডুবে গেল। আন্টির মেয়ের চেহারাটা যেন বারবার আমার সামনে ভেসে উঠছিল। আমি ভাবতে লাগলাম, আন্টির মেয়ে এত সুন্দর, তাহলে আগে কখনো তাকে দেখিনি কেন? বাড়ি ফিরে পড়াশোনায় মন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার সেই মেয়েটির হাসিমাখা মুখ আর তার সরলতা আমার চিন্তায় ভেসে উঠছিল। আমি বুঝতে পারছিলাম, আন্টির বাড়িতে যাওয়া মানে শুধু তার সঙ্গে দেখা করা নয়, তার মেয়েরও একটা আকর্ষণ ছিল। পরের দিন যখন আমি বাইরে যাচ্ছিলাম, হঠাৎ আন্টির কথা মনে পড়ল। আমি জানতাম না কবে আবার তার সঙ্গে বা তার মেয়ের সঙ্গে দেখা হবে, কিন্তু এক জিনিস নিশ্চিত ছিল, এবার আমি আরও বেশি উৎসাহী হয়ে পড়েছিলাম তার বাড়িতে যাওয়ার জন্য। এটা শুধু তার কাজ করার কথা নয়, বরং একটা অদৃশ্য টান ছিল যা আমাকে তার দিকে নিয়ে যাচ্ছিল। তখনই মনে পড়ল ডিভিডি প্লেয়ারটি ফেরত নিয়ে আসা উচিত। সেটাই অজুহাত করে আবার আন্টির বাড়িতে গেলাম। আন্টি আমাকে দরজার কাছেই ডিভিডি প্লেয়ারটি দিয়ে দিলেন এবং ভেতরে আসতে বললেন না। আমি কিছুটা হতাশ হয়ে গেলাম, কারণ হয়তো অপেক্ষা করছিলাম কখন আবার তার বাড়িতে ঢোকার সুযোগ পাব এবং সেই সুন্দরী মেয়েটিকে দেখতে পাব। অবশেষে কয়েকদিন পরে আবার আন্টি আমাকে ডাকলেন, বাবা, আমাদের মেশিনটা ঠিকভাবে কাজ করছে না, একটু দেখে দাও তো। আমি তৎক্ষণাৎ তার বাড়িতে গেলাম। মেশিনটি পরীক্ষা করে দেখলাম ভেতরে একটি কাপড় আটকে আছে।
কাপড়টি বের করে মেশিনটি চালু করলাম এবং সেটি আবার কাজ করতে শুরু করলো। এটা দেখে আন্টি খুশি হয়ে বললেন, ধন্যবাদ, তুমি ঠিক করে দিলে ঠিক হয়েছে, এবার কাপড় ধোয়ার কাজটা করতে হবে। বলার পর আন্টি বললেন, এখন আমার মেয়ের ওঠার সময় হয়েছে। আমি যখন উঠতে যাচ্ছিলাম আন্টি বললেন, আরে বসো, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর তিনি চা আর বিস্কুট নিয়ে এলেন। আমি ভাবতে শুরু করলাম, আন্টির মেয়েও তো এই বাড়িতেই থাকে, কিন্তু তাকে এখনো দেখিনি। মনে মনে আগ্রহ বাড়ছিল তাকে একবার দেখার জন্য। আমি তাকে বেশ কয়েকদিন আগে দেখেছিলাম, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। ভাবছিলাম, যখন আন্টি এত সুন্দর, তার মেয়ে তো আরও সুন্দর হবে। তখনই আন্টি বলেন, তুমি একটু বসো, আমার মেয়েটা এই আসবে, তোমার সঙ্গে আলাপ করিয়ে দেব। ঠিক সেই সময় তার মেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সম্ভবত সে জানত না যে আমি এখানে আছি, তাই কোনো ওড়না ছাড়াই বেরিয়ে এলো। তাকে দেখে আমার চোখ বড় হয়ে গেল, যেন এক পুরী আমার সামনে দাঁড়িয়ে আছে। তার ভেজা চুল দেখে মনে হলো সে এক্ষুনি স্নান করে এসেছে। সে একটি গোলাপি রঙের পোশাক পরেছিল, যা তাকে একেবারে অপ্সরার মতো লাগাচ্ছিল। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। আন্টি তার মেয়েকে বললেন, এটা আমাদের প্রতিবেশী কোনাই, খুব ভালো ছেলে, অনেক কাজে সাহায্য করে আমাকে। এটা শুনে তার মেয়ে আমাকে একটু দেখে নিল এবং আবার নিজের ঘরে চলে গেল। আন্টি বললেন, ও অপরিচিতদের সঙ্গে বেশি কথা বলে না, ছোট বয়সেই অনেক কষ্ট পেয়েছে ও। এরপর কথায় কথায় আমি তার স্বামীর কথা জানতে চাইলাম। এই প্রশ্নে তিনি কিছুটা অস্বস্তি বোধ করলেন, একটা দীর্ঘশ্বাস নিলেন, তারপর বললেন, উনি গত 10 বছর ধরে বিদেশে আছেন, তবে কখনো আর ফিরে আসেননি। উনি প্রতি সপ্তাহে টাকা পাঠান, তাই আমাদের কোনো কিছুর অভাব হয় না। আন্টি বলতে শুরু করলেন, তবে আমার একটাই মেয়ে, আর আমার স্বামীও বিদেশে আছেন, তাই বাড়িতে একজন পুরুষের উপস্থিতি সবসময় মিস করি। যদি আমাদের বাড়িতে এমন একজন থাকত যে সব বাইরের কাজগুলো করে দিত। তার কথাগুলো বলার সময় মুখে এক ধরনের অসহায়ত্ব দেখা যাচ্ছিল। কেন জানি না সেই মুহূর্তে তার জন্য আমার মনে খুব মমতা জন্মালো। তাই আমি বললাম, আপনি চিন্তা করবেন না, যখনই কোনো কাজের দরকার হবে আমাকে ডেকে নেবেন, আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। আমার প্রচুর সময় আছে, আমাকে আপনি নিজের মতোই ভাবতে পারেন। আমার কথায় আন্টি খুব খুশি হলেন। এরপর থেকে আমি প্রায়ই আন্টির বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করলাম, আর তিনিও বাইরে এসে দাঁড়াতেন। যখনই তিনি আমাকে দেখতেন তখনই বলতেন, কুনাল, একটু এদিকে এসো, আমাকে আটা এনে দাও, বা একটু দুধ নিয়ে আসবে। আমি সবসময় দ্রুত তার কাজগুলো করে দিতাম। একদিন আন্টি আমাকে ডেকে বললেন, কুনাল, একটু বাজার থেকে সবজি নিয়ে আসো তো, মেয়ের জন্য বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করছে। আমি তৎক্ষণাৎ বাজারে গেলাম। সবজি নিয়ে ফিরে আসার সময় দেখলাম তার মেয়ে রান্নাঘরে, সে চুপচাপ রান্না করছিল। তার প্রতিটি কাজ খুব যত্নশীল আর শান্তভাবে করছিল। আমাকে দেখে হালকা একটা হাসি দিল, যা আমার মন ছুঁয়ে গেল। সে খুবই কম কথা বলতো, কিন্তু তার চোখগুলো যেন অনেক কিছু বলে দিত। একদিন আমি যখন আন্টির বাড়িতে গেলাম, তিনি আমাকে চায়ের জন্য ডেকে নিলেন। বললেন, কুনাল, আজ তোমার জন্য বিশেষ চা তৈরি করেছি, এসো বসো। আমি তার সঙ্গে বসলাম এবং আমরা নানা বিষয়ে গল্প করতে থাকলাম। আন্টি এখন তার পরিবার এবং নিজের জীবনের গল্প বলতে শুরু করলেন। তিনি জানালেন তার মেয়ের নাম তানিয়া, আর সে তার বাবার খুব কাছের ছিল। যখন তার বাবা বিদেশে চলে গেলেন, তখন তানিয়া তাকে অনেক মিস করত এবং ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। আন্টির কথা শুনে তানিয়ার প্রতি আমার সহানুভূতি আরও বাড়ল। আমি তার জীবনের কঠিন সময়গুলো বোঝার চেষ্টা করছিলাম। একদিন আমি তাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন এক মিষ্টি কণ্ঠ আমাকে ডাকল, কুনাল, একটু এখানে আসবে। আমি তাকিয়ে দেখি সেই ডাক তানিয়া দিয়েছিল। আমি তার কাছে দৌড়ে গেলাম। তানিয়া বলল, আজ মা অসুস্থ, তাই দয়া করে একটু দুধ নিয়ে আসতে পারবে? এটা শুনে আমি তৎক্ষণাৎ দোকানে গিয়ে দুধ কিনে আনলাম। বাড়িতে ফিরে দরজায় টোকা দিলাম। তানিয়া দরজা খুলল। আমি বললাম, দুধ নিয়ে এলাম, এই নাও। তখন তানিয়া একটু হেসে বলল, দয়া করে ভেতরে এসে দুধটা হাতে দিয়ে যাও। আমি ভেতরে ঢুকলাম। তারপর সে বলল, মায়ের পাশে একটু বসে থাকো। আমি আন্টির ঘরে গিয়ে দেখি তিনি বিশ্রাম নিচ্ছেন। কিছুক্ষণ পর তানিয়া আমাকে জিজ্ঞেস করল, কুনাল, চা খাবে? তার স্বরে এমন কিছু ছিল যার কারণে আমার মুখ থেকে শুধু জি কি শব্দটি বেরোলো, কারণ আমি কিছুটা নার্ভাস ছিলাম। তবে তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল, যার মানে আমি বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর সে চা নিয়ে ঘরে ঢুকলো এবং বলল, আমার মা তোমার অনেক প্রশংসা করছিলেন, তুমি আসলে কি করো? আমি উত্তরে বললাম, সারাদিনই অবসরেই থাকি। এটা শুনে সে হেসে উঠল। আমি লক্ষ্য করলাম সে যখন হাসে তখন তাকে আরও সুন্দর দেখায়। তারপর হঠাৎ তার মুখটা একটু বিষণ্ণ হয়ে গেল। আমি চা খাওয়ার সময় আমি ভাবিনি যে ও এতটা কাছে এসে বসবে। ও হঠাৎ আমার হাতটা ধরল এবং বলল, কুনাল, তুমি কাজ কেন করো না? এই কথায় আমার চোখে পানি চলে এলো। আমি বললাম, আমার বাবা মা মারা গেছেন, আমি দিনে দুবেলা খাবার পাই,
তাই আয় করে আর কি করব। এটা শুনে সে রেগে গিয়ে উঠে দাঁড়াতে লাগলো। আমি বুঝলাম এটাই সুযোগ, তাই তার হাত ধরে তাকে থামালাম। সে তখন বলল, কুনাল, তুমি বিদেশে চলে যাও, সেখানে গিয়ে অনেক টাকা উপার্জন করো, তারপর নিজের ঘর বানাও এবং বিয়ে করো। পাড়ার লোক আর কতদিন তোমাকে সাহায্য করবে। এইসব কথা বলে সে আলমারির কাছে গেল এবং সেখান থেকে কিছু গহনা বের করে আমার হাতে দিল। ও বলল, এগুলো আমার বিয়ের গহনা, এগুলো এখন আর আমার কোনো কাজে আসবে না, তুমি এগুলো ধার হিসেবে নাও, বিদেশ থেকে ফিরে এসেই ফেরত দিও। কথাগুলো বলে সে চোখ বন্ধ করল, তার মুখে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। আমি তখনই সিদ্ধান্ত নিলাম, এবার আর তাকে না করব না। আমি সেই গহনাগুলো নিলাম এবং বললাম, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না। এটা শুনে সে বলল, এটা উপকার নয়, ভালোবাসা। ভালোবাসার প্রতিদান কেউ দিতে পারে না। তুমি আমার মায়ের জন্য অনেক কিছু করো, তাই মা কিছুটা